তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি সুমনা সিং এবং আমি মুজাহিদুল ইসলাম। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনামগুলো। আরও 145 জনের মৃত্যুতে দেশে করোনায় প্রাণহানি ছাড়ালো 25,000, নতুন শনাক্ত 5,993 রোগী। ইউএনওর বাসায় হামলার জেরে বরিশালের পরিস্থিতি এখনো থমথমে, ক্ষমতাসীন দলে গ্রেপ্তার আতঙ্ক। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির অপেক্ষা, চলছে পেপার বুক যাচাই বাছাই। বৃষ্টি উজানের ঢলে বিপদসীমার ওপরে পদ্মা তিস্তার পানি, দুর্ভোগে প্রায় 22,000 মানুষ, নদীতে তীব্র ভাঙন। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। দেশে করোনায় মোট প্রাণহানির সংখ্যা 25,000 ছাড়ালো। নতুন 145 জন নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 25,023 জনে। এদিকে করোনা শনাক্ত হয়েছে আরও 5,993 জনের। এ নিয়ে দেশে শনাক্ত হলো মোট 14,53,203 জন করোনা রোগী। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 17.18%। দেশে 48 দিন পর 150 নিচে নামল করোনার দৈনিক মৃত্যুর সংখ্যা। শুক্রবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 145 জনের। এদের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছে সর্বোচ্চ 57 জন এবং চট্টগ্রাম বিভাগে 43 জন। এ নিয়ে মোট প্রাণহানি সংখ্যা 25,023। এদিকে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা 29 দিন পর 6,000-এর নিচে নামল। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন 34,892 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 5,993 জনের। এ নিয়ে দেশে মোট শনাক্ত হল 14,53,203 জন করোনা রোগী। বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণের বর্তমান পরিস্থিতি নিম্নমুখী হলেও সংখ্যার বিবেচনায় দেশ এখনো ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। লকডাউনটি শেষ হওয়ার পরে আমাদের প্রত্যাশিত ছিল যে করোনা সংক্রমণের হারে এবং মৃত্যুর হার দুটোই ক্রমাগত নিম্নগামী হবে এবং সেই প্রত্যাশিত ফলাফলটি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এর সাথে একই ব্যাপার এখনো মনে রাখতে হবে, এখন পর্যন্ত সংক্রমণের হার যে জায়গাটি রয়েছে এটি কিন্তু মোটেই স্বস্তিকর তো না, এটি বিপদের অনেক কাছাকাছি। একদিনে সুস্থ হয়েছেন 10,574 জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে সুস্থ হলেন 13,47,755 জন করোনা রোগী। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীর সরকারি বেসরকারি হাসপাতালগুলোয় কমেছে করোনা রোগীর চাপ। বেশিরভাগ হাসপাতালে খালি রয়েছে অর্ধেকের বেশি শয্যা, পাওয়া যাচ্ছে আইসিইউ সেবাও। ছুটির দিনে সকালে রাজধানীর কুর্মিটোলা ডিএনসিসি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন রোগীর চাপ খুবই কম বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যেও যারা ভর্তি হতে আসছেন পরীক্ষা করে দেখা হচ্ছে শ্বাসকষ্ট বা অক্সিজেন সংকট রয়েছে কিনা। এরপর প্রয়োজনীয় কাগজপত্র দেখে ভর্তি করা হচ্ছে। সকালে অনেক হাসপাতাল থেকে বেশ কিছু রোগীকে সুস্থ হয়ে বাড়ি ফিরতেও দেখা গেছে। হাসপাতাল সংশ্লিষ্টরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে কমেছে রোগীর চাপ। টানা লকডাউনের সুফল এখন কিছুটা পাওয়া যাচ্ছে বলেও জানান তারা। উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে হামলার ঘটনায় বরিশাল নগরে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সকাল থেকে নগরের রাস্তাঘাটের লোকজন ও যানবাহন চলাচল কম। বৃহস্পতিবার রাতে ইউএনওর বাড়িতে হামলার 2 মামলায় আরও এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে ঘটনায় জড়িত মোট 14 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে মামলার পর গ্রেপ্তার আতঙ্কে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অনেকেই এলাকা ছেড়েছেন। সিটি মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লার বাড়িও রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারির মধ্যে। এদিকে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার আসামিদের বৃহস্পতিবার সন্ধ্যায় আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। বৃহস্পতিবার বিকেলে পুলিশ ও ইউএনও বাদী হয়ে মামলা দুটি করেন। এতে সিটি মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ, আওয়ামী লীগ ছাত্রলীগের 80 থেকে 90 নেতাকর্মীর নামসহ 400 জনকে আসামি করা হয়েছে। তবে মামলা দুটিকে উদ্দেশ্য প্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছে মহানগর আওয়ামী লীগ। একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল হাইকোর্টের শুনানির অপেক্ষায়। চলছে পেপার বুক যাচাই বাছাইয়ের কাজ। এবছরে শুনানি শেষ করতে চান অ্যাটর্নি জেনারেল, তবে ভার্চুয়াল আদালতের শুনানিতে ন্যায় বিচার বঞ্চিতের সংখ্যা আসামিপক্ষের আইনজীবীর।
বঙ্গবন্ধু এভিনিউয়ে ২০০৪ সালের ২১শে আগস্ট আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে শেখ হাসিনার বক্তৃতা শেষ করার পরই গ্রেনেড হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ। এতে দলটির মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমান সহ নিহত হন ২৪ জন, আহত শেখ হাসিনা সহ কয়েকশো নেতাকর্মী। ঘটনার ১৪ বছর পর ২০১৮ সালের ১০ অক্টোবর আসে হত্যা ও বিস্ফোরক মামলার রায়। এতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেয় আদালত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও হারিস চৌধুরী সহ ১৯ জনের হয় যাবজ্জীবন কারাদণ্ড। ১১ জনের সাজা হয় নানা মেয়াদে। মামলার সব নথি পাঠানো হয় হাইকোর্টে। গত বছরই মৃত্যুদণ্ড অনুমোদন ও আপিল শুনানির জন্য শেষ হয় পেপারবুক তৈরির কাজ। করোনায় নিয়মিত আদালত বন্ধ থাকায় শুরু করা যায়নি শুনানি। তবে এবার ভার্চুয়াল আদালতেই শুনানির উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সাজা বাড়াতে আপিল করেনি রাষ্ট্রপক্ষ। আমরা এটা অগ্রাধিকার ভিত্তিতে মেনশন করার জন্য আমি অলরেডি একজনকে দায়িত্ব দিয়েছি, আশা করছি উনি হয়তো এটাই করবেন। আমরা আদালতের কাছে নিবেদন করব, কারণ যেহেতু আপিল বিভাগে শুনানি হচ্ছে, আশা করি হাইকোর্ট বিভাগে শুনানি করা যাবে। এদিকে ভার্চুয়াল আদালতে শুনানি হলে ন্যায় বিচার বিঘ্নিতের শঙ্কা করছে আসামিপক্ষ। বৎসর এবং নম্বর অনুযায়ী আপনার আপিল শুনানির বিধান আছে, কিন্তু এই মামলাটিতে দেখা যায় স্পেশালি খুব দ্রুত গতিতে আপনার 18 সালের জাজমেন্ট 1 বছরের মধ্যেই কিন্তু পেপার বুক এবং সমস্ত মামলার শুনানি কার্য বা শুনানির জন্য প্রস্তুত করা হয়েছে। নিরপেক্ষভাবে যদি এই মামলার শুনানি কার্য সম্পন্ন হয়, ইনশাআল্লাহ আসামিরা উচ্চ আদালতে ন্যায় বিচার পাবেন। বিচারিক আদালতের রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিরোধী রাজনৈতিক দলকে নেতৃত্ব শূন্য করার এমন অপচেষ্টা ঘৃণ্য ও কাম্য নয়। এমন রাজনীতি দেশ ও জনগণ চায় না। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৭৫-এর ১৫ই আগস্টের সেই নারকীয়তার অসমাপ্ত কাজ সম্পন্ন করতেই ২০০৪ সালের ২১শে আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা হয়েছিল বলে মনে করেন ইতিহাসবিদ ও নিরাপত্তা বিশ্লেষকেরা। তারা বলছেন, প্রতিপক্ষ রাজনৈতিক নেতৃত্বকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে রাষ্ট্রীয় সহযোগিতায় সুপরিকল্পিত এ হামলা দেশের রাজনীতির জন্য নিকৃষ্টতম উদাহরণ। তাই এর পরিকল্পনাকারী প্রত্যেকের ভূমিকা উন্মোচন করা জরুরি। ১৯৮১ সালের ১৭ই মে দেশে ফেরার পর শেখ হাসিনার উপর যত হামলা হয়েছে তার মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিল ২০০৪ সালের ২১শে আগস্টের হামলা। ওই দিন বিকেলে গুলিস্তানে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সন্ত্রাস বিরোধী সমাবেশে বক্তব্য রাখছিলেন শেখ হাসিনা। যে ট্রাকে দাঁড়িয়ে তিনি বক্তব্য রাখছিলেন, সেটি লক্ষ্য করে ছোঁড়া হতে থাকে একের পর এক গ্রেনেড। নজিরবিহীন ও বিভীষিকাময় হামলায় একের পর এক বিস্ফোরিত হতে থাকে আরজেস গ্রেনেড, যা সাধারণত যুদ্ধে ব্যবহার করা হয়। নিহত হন আইভি রহমান সহ ২৪ নেতাকর্মী। স্প্লিন্টার বিদ্ধ হন শত শত নেতাকর্মী। সৌভাগ্যক্রমে বেঁচে যান মূল টার্গেট শেখ হাসিনা। টার্গেট ছিলেন শেখ হাসিনা, একসঙ্গে শীর্ষ নেতারা। এটা পরিপূর্ণ রাষ্ট্রীয় সন্ত্রাস, এবং এটা যে রাষ্ট্রীয় সন্ত্রাস তার প্রমাণ পরদিন সংসদে সেই সময় প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছিলেন যে শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে এসেছিলেন। আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে নিশ্চিহ্ন করতেই নারকীয় এই হামলা হয়েছিল বলে মনে করেন রাজনীতি বিশ্লেষকেরা। আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতি হলো যে রাজনৈতিক দলগুলির মধ্যে প্রতিযোগিতা নেই, তারা পারলে একজন আরেকজনকে নির্মূল করে দেয়। ফলে ওই যে একটা মানসিকতা, সেই মানসিকতার ধারাবাহিকতায় কিন্তু আমরা বলবো যে ২১শে আগস্ট। বিভৎস এই হামলা নিয়ে নিরাপত্তা বিশ্লেষকদের ভাবনা কি? এই তথ্যভিত্তিক যদি আপনি পর্যালোচনা করেন, তাহলে রাজনৈতিক সম্পৃক্ততা, মানে তখনকার শাসক দলের সম্পৃক্ততা এবং এই জঙ্গিদের সম্পৃক্ততা, এবং সেখানে আপনি দেখেন যে তারা যে গ্রেনেড নিয়ে এসেছে, সেই গ্রেনেডটাও কোনো একটি দেশ থেকে এসেছে। গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সম্পৃক্ততা, এটি হচ্ছে সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেয়াদের বিচারই যথেষ্ট নয় বলে উল্লেখ করে ইতিহাসবিদ, রাজনীতি বিশ্লেষক ও নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন, রাজনীতির সুস্থ ধারার স্বার্থেই পরিকল্পনাকারী প্রত্যেকের ভূমিকা উন্মোচন করা জরুরি। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
যথাযোগ্য ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হলো মুসলমানদের পবিত্র আশুরা। কারবালার শোকাবহ ঘটনাবহুলের দিনটিতে করোনা পরিস্থিতির কারণে এবারও সংক্ষিপ্ত করা হয় কর্মসূচি। ছিল না কোনো তাজিয়া মিছিল, ইমামবাড়ায় দেখা যায়নি শোকের মাতম। কর্মসূচি নির্বিঘ্ন করতে তৎপর ছিল আইনশৃঙ্খলা বাহিনী। করোনা পরিস্থিতির কারণে পবিত্র আশুরায় রাজপথে ছিল না বড় তাজিয়া মিছিল। তবে রাজধানীর হুসেইনি দালান ইমামবাড়া চত্বরে শুক্রবার সকাল থেকে দেখা যায় শিয়া মুসলমানদের উপচে পড়া ভিড়। ছিল খণ্ড খণ্ড শোকের মিছিল। কর্মসূচি নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। কারবালার শোকাবহ ঘটনা স্মরণে আশুরার বড় তাজিয়া মিছিল না থাকলেও মানত পূরণে ইমামবাড়ায় ছুটে আসেন অনেকে। 2 বছর ধরে মনে কর মিছিল দালান থেকে বাইর হয় না। এই দালানে ঘুরে খালি আমাদের মান্তিটা খালি আদায় করে মনে করো যার যার বাসায় খালি চলে যায়। শোকের দিনে তো শোক মানাবো, কিন্তু মিছিল টিছিল বাইরে হবে না, এই জন্য একটু মন খারাপ। করোনার জন্য আমরা দালানে করছি, আল্লাহ বাঁচালে সামনেবার আমরা এই বাইরে করবো। বাচ্চার জন্য মানত করছিল আর আমার আম্মু আর মানত ফুরানোর জন্য আসছে। তবে হুসেইনি দালান ইমামবাড়ায় উপেক্ষিত ছিল করোনা স্বাস্থ্যবিধি। আমরা যতটুকু পারছি ধরেন মাস্ক পরে আসছি, কিন্তু অনেকেই তো আপনার তারা ছেলে মেয়ে সবাই বের হচ্ছে, যার যেরকম সেটা একটা আবেগে তাড়নায় তারা এই আজকে বেরিয়ে আসছে। হিজরি 61 সালের 10 মুহররম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরাত নদীর তীরে কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন। দিনটি স্মরণে মুহররমের 1 থেকে 10 তারিখ পর্যন্ত নানা কর্মসূচি পালন করা হয়। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রবল বৃষ্টি ও উজান থেকে আসা ঢলে প্লাবিত তিস্তা ও পদ্মাপাড়ের নিম্নাঞ্চল। তিস্তা ও পদ্মার পানি বইছে বিপদসীমার অনেক ওপরে। এতে নীলফামারী ও ফরিদপুর সহ 3 জেলায় পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 22,000 মানুষ। এর মধ্যে কোথাও দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। কয়েকদিন ধরেই তিস্তার পানি বইছে বিপদসীমার উপরে। এতে নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার প্রায় 15টি চরগ্রামের 5,000 মানুষ পানিবন্দী। তলিয়ে গেছে বিভিন্ন ফসলি জমি। রাস্তাঘাট ও বাড়িঘর পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে মানুষ। এছাড়া ডিমলা উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের বেশ কয়েকটি পরিবারের ভিটেমাটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আরও অনেক পরিবার মাথা গোঁজার ঠাঁই হারানোর আতঙ্কে। ধান টান তলিয়ে গেছে, আমরা খাইতে একটু সমস্যা হচ্ছে, নৌকা ছাড়া পারাপার হওয়া যায় না। দেখেন আমরা রান্না বাড়া করে খাইতে পারতেছি না, আমরা বাচ্চাদেরকে নিয়ে শুকনা খাবার খাইতেছি। 15-16 ঘর নদীতে সর্বহারা হয়ে গেছি। লালমনিরহাটে তিস্তা নদীর পানি আকস্মিকভাবে বৃদ্ধি পাওয়ায় খুলে দেওয়া হয়েছে ব্যারেজের 44টি গেটই। নদীর তীরবর্তী সদর, হাতীবান্ধা, আদিতমারী ও কালীগঞ্জ উপজেলার প্রায় 21টি ইউনিয়নে 7,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এদিকে পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ফরিদপুর সদর, চরভদ্রাসন ও সদরপুর উপজেলার 13টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। পানিবন্দী রয়েছে প্রায় 10,000 মানুষ। তলিয়ে গেছে ক্ষেতের ফসল সহ রাস্তাঘাট। কোথাও কোথাও দেখা দিয়েছে নদী ভাঙন ঠেকাতে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। আমরা গরু বাছুর সব নিয়ে খুব বেকাদায় রয়েছি। প্রতিদিনই পানি বাড়তেছে ও গাঙ্গেও ভাঙতেছে, সবকিছু ভাঙিয়ে নিয়ে যেতেছে, গাছ-গাছালি, ক্ষেত খোলা। আমরা নদী ভাঙন কবলিত স্থানসমূহ পর্যবেক্ষণে রেখেছি। সীমিত পরিসরে ঊর্ধ্বতনের পারমিশন নিয়ে আমরা অস্থায়ী প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন করছি। শরীয়তপুরে পদ্মার সুরেশ্বর পয়েন্টে পানি বৃদ্ধিতে প্লাবিত নিম্নাঞ্চল। ফলে জাজিরার বিস্তীর্ণ এলাকা জুড়ে শুরু হয় নদী ভাঙন। গৃহহীন হয়েছেন অনেক পরিবার। দুর্গতদের রক্ষায় সহায়তার আশ্বাস দিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী। 2টি স্পটে প্রায় 1000 মিটার এলাকা জুড়ে ভাঙন আছে। আমরা জিওটি এখানে ফেলেছি এবং আরও ফেলার প্ল্যান এখানে আছে। পদ্মার পানি বাড়ায় রাজশাহী নগরী, বাঘাচারঘাট, পবা ও গোদাগাড়ী উপজেলায় বেশ কিছু এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী রয়েছেন কয়েক হাজার মানুষ। আবু নোমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পদ্মা তিস্তা অববাহিকায় তীব্র হতে যাচ্ছে বন্যা। গোয়ালনন্দ, কুমারখালী, ডালিয়া পয়েন্টে বিপদসীমার উপরে বইছে নদী। এই সপ্তাহে উত্তর পূর্ব মধ্যাঞ্চলের 13 জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। তবে বড় বন্যার শঙ্কা দেখছেন না তারা।
উন্মত্ত পদ্মার ক্রোধ বাড়ছেই। শুক্রবার গোয়ালন্দে ৩৫ সেন্টিমিটার, কুমারখালী পয়েন্টে বিপদসীমার ১৪ সেন্টিমিটার উপর দিয়ে বইছে পানি। এতে রাজবাড়ী ফরিদপুরে বন্যার অবনতি হয়েছে। পদ্মা অববাহিকায় সাধারণত আগস্টে তীব্র রূপ নেয় বন্যা। পানি বাড়ার হারে ধারণা করা হচ্ছে ২৪ ঘন্টায় মধ্যাঞ্চলে পরিস্থিতি আরও অবনতি হবে। কুষ্টিয়ার কুমারখালী, মুন্সিগঞ্জের মাওয়া, ভাগ্যকুল ও সুরেশ্বর পয়েন্টে বিপদসীমার ওপরে চলে যেতে পারে পানি। এ সপ্তাহে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, চাঁদপুর, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ ও টাঙ্গাইলে লোকালয় তলিয়ে যেতে পারে। পদ্মা নদীর এই পানি বৃদ্ধি আরো ৩ থেকে ৪ দিন অব্যাহত থাকতে পারে এবং পরবর্তীতেও আরো ৩-৪ দিন পানি একটা স্থিতিশীল অবস্থায় থাকবে। ফলে আমরা মোটামুটি ধারণা করতে পারি যে আগামী আরো ১ সপ্তাহ এই মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাওয়ার সম্ভাবনা আছে। ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ১৫ সেন্টিমিটার উপরে। কুড়িগ্রামে ধরলা ফুসলেও স্থায়ী বন্যার সুযোগ নেই। তবে দেশের উত্তর, পূর্ব ও মধ্যাঞ্চলের ১৩ জেলার পরিস্থিতি নাজুক। ভারী বৃষ্টিপাতের যে স্পেলগুলো একটু কম হওয়ার কারণে আমাদের দেশে এবারের যে বন্যাটা সেটা গতবারের মতো ভয়াবহ বন্যায় রূপ নেয়নি। জুলাই এবং আগস্ট মাসে সর্বোচ্চ বৃষ্টিপাতের মাস। দেশের উজানে এবং দেশের ভিতরে এই সময় ভারী বৃষ্টিপাত হয়। তো এই সময়ে আমাদের দেশে স্বাভাবিকভাবে যে বন্যাটা আসে এবং স্বাভাবিকভাবে যে অঞ্চলগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা থাকে, এখন বর্তমানে সেই ধরনের একটা পরিস্থিতি চলছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সবশেষ তথ্য অনুযায়ী ১০৯টি পর্যবেক্ষণ পয়েন্টের মধ্যে ৬৩টিতে নদীর পানি বাড়ছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার গণটিকা কর্মসূচির সময় কাউন্সিলর কার্যালয়ে দেয়া মডার্নার টিকাই সরিয়ে নেওয়া হয় দক্ষিণখানের দরিদ্র পরিবার সেবা ক্লিনিকে। আলামত বিশ্লেষণ করে পুলিশ বলছে ২৭৯৯টি টিকা দেওয়া হয়েছে সেখান থেকে। শুক্রবারের অভিযানে সেখানে পাওয়া গেছে ২০০ টিকা কার্ড, ৫০০ বেশি রেজিস্ট্রেশন ফর্ম ও ভোটার আইডির ফটোকপি। আর এর পেছনে আছেন গ্রেপ্তার বিজয় কৃষ্ণের টিকাকর্মীর স্ত্রী। দক্ষিণখানের চালাবন্দের হাজিপাড়া, এখানেই দরিদ্র পরিবার সেবা ক্লিনিক। শুক্রবার বাইরে থেকে শাটার নামানো থাকলেও ভেতরে পাওয়া গেল দুজনকে। তাদের একজন ক্লিনিক মালিক বিজয় কৃষ্ণ তালুকদারের স্ত্রী। তিনি জানালেন সেখানে মডার্না টিকা এলো কিভাবে। ভাইয়ের ৫টা থাকে, 10টা করে তো ভাই, 5টা থাকলে ফালাই দিয়ে গেল। ওরা ওই সিঙ্গারা হয়ে যায়, সেই ময়লাগুলোটাই না এখানে আনছে, বুঝছেন? ওখানে আর কি ময়লা রাইখা আছে না, সেগুলো এখানে আনছে। এইভাবে এইগুলো এখানে আসছে, ওরা ভাবছে যে আমরা এখানে মনে হয় টিকা দিই। তবে তার দাবি টিকার রেজিস্ট্রেশন, টিকা দেয়া বা কার্ড প্রদান করেননি তিনি। প্রশ্নই হচ্ছে না, আপনি দেখেন, কথা বলেন, টাকা দিতে কিনা। আমার জানা মতে এরকম কোনো কাজই হয় না, আপনি আরও তদন্ত করেন। তবে স্থানীয় জিম ট্রেনার মানিক জানালেন এই ক্লিনিক থেকে নিয়েছেন টিকা, পেয়েছেন কার্ডও। অনেকে টিকা দিতেছে, কারণ কেন্দ্রে আপনার যাচ্ছে, অনেক জায়গায় ফিরে আসতেছে, টিকা পায় না, টিকা দিতে বাড়ির কাছে অনেকে দেখলাম আসতে যায়। এখানে টাকা নিয়ে টিকা দেওয়ার কথা জানিয়েছেন অনেকেই। টিকা দিচ্ছে, অনেক লোকেরা টিকা দিচ্ছে, কিন্তু আমি টিকা দিতে আসিনি। কিন্তু এরা যখন ধরে নিচ্ছে, ধরে নেওয়ার পরে আমি শুনছি টিকা দিচ্ছে একদিন কার কার দিচ্ছে, আমি এদিকে আসি না। পুলিশ বলছে জব্দ করা ভায়াল ও প্যাকেট থেকে বোঝা যায় এখানে প্রায় ২৮০০ টিকা দেওয়া হয়েছে। ক্লিনিকটিতে পাওয়া গেছে টিকার রেজিস্ট্রেশন ফর্ম, ভোটার আইডির ফটোকপি এবং টিকার কার্ডও। সেসব রেজিস্ট্রেশন ফর্মে কেন্দ্র হিসেবে আছে স্থানীয় কাউন্সিলর অফিসের ঠিকানা। টিকাটা দিবে, এই টিকাটা শেষ করে আবার পুনরায় জমা দিবে, এটা ওইভাবে চলে যাবে। কিন্তু মাঝখানের সময়টা কি সে কোথা থেকে কীভাবে আনলো, আমরা তদন্তের সাথে এই মুহূর্তে যা তথ্য আছে এই তথ্যটা আমরা প্রকাশ করতে চাচ্ছি না। পুলিশ বলছে এ ঘটনায় অভিযান অব্যাহত আছে। স্থানীয় জনপ্রতিনিধিদের কেউ জড়িত থাকলে আইনের আওতায় আনা হবে। অভিযানটা পরিচালনা হচ্ছে, গতকাল অভিযান পরিচালনা হয়েছে, আগামীতে হবে এবং কন্টিনিউ। এটা সাথে কে জড়িত, উৎসটা কোথায় কীভাবে আসছে, এই চেনটা বের করাই আমাদের এখন উদ্দেশ্য, কিন্তু আমরা টার্গেট দিচ্ছি। বুধবার রাতে রাজধানী দক্ষিণখানের এই ক্লিনিকে অভিযান চালিয়ে মডার্নার করোনা টিকা ও ভায়াল জব্দ করে পুলিশ। গ্রেপ্তার করা হয় মালিক বিজয় কৃষ্ণ তালুকদারকে। তার 10 দিনের রিমান্ড আবেদনের শুনানি 23 আগস্ট। এখন তিনি কারাগারে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
রাজধানীর বাজারে অস্বাভাবিকভাবে বেড়েছে চিনির দাম। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি চিনির দাম বেড়েছে প্রায় 10 টাকা। এদিকে এখনো কমেনি চালের দাম। ব্রয়লার মুরগি, ডিমের দাম বাড়লেও কিছুটা কমেছে কাঁচামরিচের দাম। রাজধানীর কারওয়ান বাজারের চা বিক্রেতা কামাল হোসেন। লকডাউনে অনেকদিন পর দোকান খুললেও স্বস্তি মিলছে না চা বিক্রিতে। আগের চেয়ে বেশি দামে চিনি কিনতে হলেও প্রতি কাপ চা বিক্রি করতে হচ্ছে 5 টাকায়। আমরা তো 5 টাকায় চা বেশি, আমরা তো 6 টাকা 7 টাকা বেশি না। কারণ নিম্নে চার দাম আঙ্গ তো কমই যাইতে আছে, বেশি তার ব্যস্ত আছে না। চিনির দামটা মূল্য বেশি। চিনি আমরা এক সপ্তাহ ভিতরে প্রায় কেজিতে 10 টাকা বাড়ছে। 70 টাকা চিনি ছিল গেছে সপ্তাহে, এই সপ্তাহে 80 টাকা বেচতেছি। তারপর ইন্ডিয়া মসুর ডালের দাম, ইন্ডিয়া মসুর ডাল আসছিল 70 টাকা, তারপরে আপনার হয়েছে 75 টাকা। এই এক সপ্তাহে আবার 10 টাকা বাড়ছে। এক সপ্তাহ আগে প্রতি কেজি চিনি 70 থেকে 72 টাকা কেনা গেলেও এখন তা 78 থেকে 80 টাকা। সরকারি সংস্থা টিসিবির হিসাবে এক মাসে চিনির দাম বেড়েছে 10 ভাগের বেশি। বাড়তি দামের জন্য তেমন সদুত্তর নেই বিক্রেতাদের। আমাদের মতো নিম্ন মধ্যবিত্তের জন্য আসলে এটা খুব কষ্টদায়ক। এই এত দামের চাউল কিনে আমাদের খুবই আসলে একটু খুব অসুবিধার মধ্যে আছে আর আমরা সাধারণ জনগণ আর কি। এদিকে কেজিতে 10 টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকায়। আর ডজনে প্রায় 10 টাকা বেড়েছে ডিমের দাম, বিক্রি হচ্ছে 100 থেকে 105 টাকা ডজনে। তবে কিছুটা কমে কাঁচামরিচ পাওয়া যাচ্ছে 100 টাকা কেজিতে। এদিকে আমদানি শুল্ক কমলেও চালের দাম আগের মতোই রয়েছে। শুল্ক কমানোর প্রভাব নেই বাজারে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিধিনিষেধ উঠে যাওয়ার পর প্রথম দিনে কক্সবাজার সমুদ্র সৈকত সহ প্রায় সব পর্যটন কেন্দ্রে ভিড় বেড়েছে ভ্রমণ পিপাসুদের। খুলেছে সব হোটেল, মোটেল ও রিসোর্ট। রেস্তোরাঁ থেকে শুরু করে সাগর পাড়ের ঝুপড়ির দোকানও পসরা সাজিয়ে বসেছে। ভিড় বাড়তে থাকায় স্বস্তিতে ব্যবসায়ীরা, স্বাস্থ্যবিধি নিশ্চিতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। সাগরের উত্তাল ঢেউয়ের সাথে উল্লাসে মেতে উঠেছেন ভ্রমণ পিপাসুরা। লকডাউন তুলে নেয়ার পর প্রথম সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজারের সমুদ্র সৈকতে পর্যটকদের উপস্থিতি বেড়েছে কয়েক গুণ। করোনাকালে ঘরবন্দি জীবনের নাবিশ্বাস কাটাতে খানিকটা প্রশান্তির খোঁজে দেশের নানা প্রান্ত থেকে অগণিত মানুষ ভিড় করেছে সমুদ্র তীরে। নিজেদের মধ্যেও একটা বন্ডিংটাও ভালো করার জন্য বা একটা বিনোদনের জন্য আর কি চলে আসা। পর্যটকদের স্বাস্থ্যবিধি মানাতে প্রচারণা সহ বেশ তৎপর টুরিস্ট পুলিশ। সেই সাথে সাগরে গোসলে নেমে দুর্ঘটনা এড়াতে সক্রিয় লাইফগার্ডও। লাল এবং হলুদ পতাকা দিয়ে আমরা একটা এরিয়া ভাগ করে রাখছি। এই এরিয়াটাতে যদি আপনারা গোসল করতে নামেন তাহলে লাইফগার্ডদের সার্বক্ষণিক এখানটায় উপস্থিতি আছে। পর্যটকদের আনন্দ নির্বিঘ্ন করতে বাড়তি নিরাপত্তায় সৈকত জুড়ে কাজ করছে প্রশাসন। স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে আমরা সার্বক্ষণিক মনিটরিং করছি। যদি কেউ না মানে তাহলে আমাদের যে 6টি মোবাইল কোর্টের টিম রয়েছে তারা বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। সমুদ্র সৈকত ছাড়াও চেনা রূপে ফিরেছে অরণ্য সুন্দরী রাঙামাটিও। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছে পর্যটকরা। আগের বারের চেয়ে আমার কাছে এবার বেশি ভালো লাগছে, কারণ বেশি সবুজ, মানুষ কম, তাই কোনো ময়লা টয়লা নাই। এরই মধ্যে অগ্রিম ভাড়া হয়ে গেছে বিভিন্ন হোটেল। দীর্ঘদিন পর বিনোদন কেন্দ্র খুলে দেয় লাভের আশা করছেন পর্যটন ব্যবসায়ীরা। যারা প্রকৃতির প্রেমী তারা আমাদের সাথে যোগাযোগ করছে। ইদানিং আমাদের আপনার প্রায় 50% উপর আমরা বুকিং নিয়েছি। ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখর মৌলভীবাজারের পর্যটন কেন্দ্রগুলো। যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করতে পরিবার পরিজন নিয়ে অনেকেই উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। শামিমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আফগানিস্তানের সব শ্রেণীর মানুষকে নিয়ে ইসলামিক সরকার গঠনের কাজ চলছে বলে জানিয়েছে তালেবান। গোষ্ঠীটির মুখপাত্র সুহাইল শাহিন জানান, নতুন সংবিধান প্রণয়নের পরিকল্পনা চলছে। তালেবানের অবস্থানকে স্বাগত জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তালেবানের হাতে আফগানিস্তানের নিয়ন্ত্রণ যাওয়ার পর থেকেই দেশজুড়ে বিরাজ করছে আতঙ্ক আর নানা শঙ্কা। তালেবানের কোনো আশ্বাসে বিশ্বাস করছে না সাধারণ মানুষ। যদিও তালেবানের মুখপাত্রের দাবি, কাবুলে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। চীনা সংবাদ মাধ্যম সিজিটিএনকে দেয়া সাক্ষাৎকারে তালেবান মুখপাত্র সুহাইল শাহিন জানান, সবাইকে সাথে নিয়েই আফগানিস্তানের নতুন সরকার গঠন করতে চায় তারা। প্রতিষ্ঠা করা হবে ইসলামিক শাসন ব্যবস্থা।
আফগানিস্তানে এই মুহূর্তে রাজনৈতিক শূন্যতা বিরাজ করছে। দেশটিতে কোনো সংবিধান না থাকায় এখনই নির্বাচন আয়োজনের কোনো সুযোগ নেই। আমাদের সামনে নতুন সংবিধান প্রণয়ন সহ অনেক কাজ। তার আগে সবার অংশগ্রহণে আলোচনার ভিত্তিতে ইসলামিক সরকার গঠন করতে চাই আমরা। শাহীন জানান, মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের ২০ বছরের আগ্রাসনে বিপর্যস্ত পুরো আফগানিস্তান। তাই দেশ পুনর্গঠনে বিদেশি সম্প্রদায়কে সহায়তা করার আহ্বান জানান তালেবান মুখপাত্র। দীর্ঘ ২ দশকের যুদ্ধে প্রায় নিঃস্ব আফগানিস্তান। তাই স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো খাতে সহায়তার জন্য আমি বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি। আমাদের প্রাকৃতিক সম্পদ কাজে লাগিয়ে বিনিয়োগ করলে তারাও লাভবান হবে। এদিকে আফগানিস্তান থেকে এ পর্যন্ত বিভিন্ন দেশের ১৮,০০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ন্যাটো। পরিস্থিতি বিবেচনায় উদ্ধার কাজের গতি বাড়ানোর ঘোষণা তাদের। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষেও ধারাবাহিকতা ধরে রাখবে বাংলাদেশ, আশাবাদী মিনহাজুল আবেদিন নান্নু। অভিজ্ঞতা তারুণ্যের সমন্বয়ে তুলে আনতে চান বিশ্বকাপের সেরা দল। নিউজিল্যান্ড সিরিজ চলাকালীন বিশ্বকাপের দল ঘোষণার পরিকল্পনা প্রধান নির্বাচকের। জিম্বাবুয়ের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়, হারারের পর অভ্যুত্থান মিরপুরে। ক্ষুদ্রতম সংস্করণে আর হালকাভাবে নেয়ার উপায় নেই। আফিফ, সোহান, শামীমদের আবির্ভাবে টাইগাররা এখন সমীহ জাগানো দল। মোমেন্টাম আর আত্মবিশ্বাসে চোখটা এবার টি-20 বিশ্বকাপে। বিশ্বকাপ মিশনে সেরা দল তুলে আনা চাপটা অনুভব করছেন নির্বাচকেরা। তরুণ ক্রিকেটারদের অবদানে সমস্যাটা এখন মধুর। বয়সভিত্তিক দল, হাই পারফরম্যান্স ইউনিট, তারপর এ দল থেকে জাতীয় দল। প্রতিভা তুলে আনার ছকটা ঠিকঠাক কাজ করছে দাবি প্রধান নির্বাচকের। সবকিছু মাথায় রেখে কিন্তু এইচপিতে নার্সিং করে তারপর এই টিম ন্যাশনাল টিমে কিন্তু ইন্ট্রোডিউস করা হয়। তো সেভাবে এই প্রক্রিয়াটা কিন্তু ট্রেমেন্ডাস। অস্ট্রেলিয়া সিরিজ, 2টা সিরিজ খুব সাকসেসফুলি আমরা শেষ করেছি এবং নিউজিল্যান্ডটা এই ধারাবাহিকতা অবশ্যই আমরা রাখতে চাই। নিউজিল্যান্ড সিরিজে না থাকলেও তামিমকে নিয়ে আশাবাদী নান্নু ফিট হয়ে যাবেন বিশ্বকাপের আগে। আস্থা রাখছেন অস্ট্রেলিয়া সিরিজে রান করতে ভুলে যাওয়া সৌম্যের অভিজ্ঞতায়। ক্ষুদ্রতম সংস্করণে ব্যবধান করতে চান মানসম্পন্ন অলরাউন্ডারের ব্যবহারে। অলরাউন্ডার তো অনেকগুলি খেলোয়াড়কে অলরাউন্ডার রাখা হচ্ছে। টিম ম্যানেজমেন্টের যাকে যখন প্রয়োজন পড়বে তখন খেলাবে এবং অলরাউন্ডার টি-20 শর্টার ফর্মেটে অলরাউন্ডারের ভ্যালুটা সবচেয়ে বেশি। বিশ্বকাপের দল তো আমরা দিব নিউজিল্যান্ড সিরিজের মাঝখানেই, তো সেই হিসেবে সময় আছে এখনও। তো টিম ম্যানেজমেন্টের সাথে একটা আলোচনা হচ্ছে, ওদের রিকোয়ারমেন্ট কী এটাও দেখতে হবে, ওখানে উইকেটের কন্ডিশন কী হয়, সব কিছু জেনে শুনে তারপর ওইভাবে টিমটা দেওয়া হবে। মুশফিক, লিটনরা দলে ফেরায় আরও আত্মবিশ্বাসী প্রধান নির্বাচক। ঘরের মাটিতে অপ্রতিরোধ্য হয়ে ওঠার মোমেন্টামে বিশ্বকাপে দারুণ কিছু স্বপ্ন এখন টাইগার ক্রিকেটে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।